মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একজন অ্যাসপিরেন্ট, তিনি মোদির বিপরীতে একটি বড় মুখ হিসেবে নিজেকে তুলে ধরতে চান। রাজনৈতিক মহলে এই আলোচনা দীর্ঘদিন চলেছে, হয়তো আপনিও করেছেন, কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিপরীত মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে কৌশলী চাল দিয়েছেন। এবং এমন একটা চাল, মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাবে সরাসরি রাহুলের নাম বাদ গেল, আবার কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসও থাকলো কিন্তু রাহুল থাকলেন না। ঠিক এই কনটেক্সটে আজ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবে কংগ্রেসের হাইকমান্ড। জোট নিয়ে কি হবে তাহলে? যা গেলাও যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না, এই অবস্থায় মমতার ফর্মুলা দুটো আসন এ রাজ্যে কংগ্রেসকে দেওয়া হবে। তারপর বামেদের কোনো উল্লেখই করেননি মমতা। জোট কি বিষ-বাও জলে? চলুন মমতা কি বলেছেন আজ মল্লিকার্জুন খাড়গের বক্তব্য নিয়ে, তার নাম প্রস্তাব করা নিয়ে শুনবো। खड़गे जी को नाम हमने किया है कि हर लोग पूछता है एक फेस तो चाहिए, तुम्हारा फेस कौन है, तो इसी के लिए हम प्रपोजल दिया था कि खड़गे जी को होना चाहिए। खड़गे जी अगर फेस होगा तो ठीक है, और हमारा कोई एतराज नहीं है, और हमको सपोर्ट दिया है अरविंद केजरीवाल जी। नीतीश जी नाराज है आपके प्रपोजल से? क्या नीतीश जी नाराज है? नहीं, मेरे को पास ऐसा कोई खबर नहीं है। চলুন নয়াদিল্লির হাওয়াটা বুঝে নিই। আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার, আমার প্রতিনিধি। জ্যোতির্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় খাড়গের নাম প্রস্তাব করলেন, তাতে বোধহয় সবচেয়ে বেশি বিড়ম্বনায় কংগ্রেসই পড়ল, এবং প্রদেশ নেতারা তো বটেই। আজ যদি হাইকমান্ড চাপিয়ে দেয়, অন্যান্য বহু ভোটের আগে যেমন হয়েছে, যেমন দেখে এসেছে বাংলা, সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়, তাহলে জোট তো এখনই বলা যায় অথই জলে। মানে ইকুয়েশন কি দেখা যাচ্ছে? দেখো, এমনিতেই আসন সমঝোতার ইস্যুতে জোটের ভবিষ্যৎ কার্যত সুতোর উপরে ঝুলছে। তার কারণ গতকালের বৈঠকে যে সিদ্ধান্তটা সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তা হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে জোটের আসন সমঝোতার নীতিগত অবস্থান প্রত্যেককে ঠিক করতে হবে, এবং আসন সমঝোতা কার সঙ্গে কার হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলতে হবে। অর্থাৎ মাত্র 10 দিন সময়, আজকে 20 তারিখ, মাত্র 10 দিন সময়। সেই সময়ের মধ্যে আদৌ এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা তার উপরে জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। দ্বিতীয় যে প্রশ্নটা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর আমরা ভারত জোড়ো যাত্রা দেখেছি। এই ভারত জোড়ো যাত্রা যে কটি উদ্দেশ্য ছিল, অর্থাৎ জনসংযোগ প্রাথমিক উদ্দেশ্য, কিন্তু নেপথ্য উদ্দেশ্য ছিল সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর মুখকে নেপথ্যে ধীরে ধীরে মানুষের মধ্যে তার মুখকে তৈরি করা বা আগামী দিনের জন্য প্রস্তুত করা। রাহুল গান্ধী 2019-এর লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে যান, এবং কংগ্রেসের নেতৃত্বে তিনি আছেন তা কখনো অফিসিয়ালি স্বীকার করা হয় না, যদিও তার হাতেই যাবতীয় রাশ আমরা বরাবর দেখেছি। সেই রাহুল গান্ধী তিনি আগামী দিনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, যদিও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা এক্ষেত্রে বলা হচ্ছে, তাহলে রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রীর মুখ, এটা অন্তত শেষ যে কংগ্রেস কর্মী সেও অন্তত সেটাই তারা বিশ্বাস করেন। আর ঠিক এই জায়গাতেই আপত্তি তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলো। তাদের যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে প্রকাশ্যে বলছেন যে কংগ্রেসকে কোথাও নেতৃত্ব ছেড়ে দিতে অসুবিধা নেই, কারণ এখনও পর্যন্ত বৃহত্তম বিরোধী দল হিসেবে সংখ্যার বিচারে কংগ্রেস রয়েছে। গতকালও তিনি সে কথা বলেছেন। কোঅর্ডিনেটরের পদ বা চেয়ারম্যানের পদ, এমনকি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পদটাও কংগ্রেসকে ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে খাড়গের মুখের কথা তিনি বলেছেন। আর ঠিক এই জায়গাতেই কংগ্রেসের পক্ষে অত্যন্ত অসুবিধার, তার কারণ একদিক থেকে যে দায়টা বা যে দায়বদ্ধতার জায়গায় তারা আটকে গেছে, তা হচ্ছে জোটের অভ্যন্তরে নিয়ন্ত্রণের রাশ তাদের হাতে থাকবে কিনা। 3 রাজ্যের ভরাডুবির পর সেই প্রশ্নই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সেখানে তাদের নেতৃত্ব স্বীকার করে নেওয়া হচ্ছে, কিন্তু রাহুল গান্ধীকে নেতা হিসেবে মানা হচ্ছে না। সেখানে খাড়গের মুখ প্রস্তাব করে আদতে একটা গুরুত্বপূর্ণ তাস ফেলে দিয়েছেন, বা যথেষ্ট চ্যালেঞ্জিং তাস ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সামনে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে। ঠিক এই অবস্থা থেকেই আমরা যদি শুধু বাংলার প্রেক্ষিতেই ধরি, জোট প্রদেশ নেতাদের সঙ্গে আজকেই মিটিং, মমতার 2 আসন ছাড়ার ফর্মুলার সঙ্গে এই তাস বা কৌশলী চাল যে নামেই আমরা বলি না কেন, খাড়গের মুখকে সামনে আনার চেষ্টা, জোটে তার কতটা প্রভাব পড়তে পারে আসন ভাগাভাগিতে? দেখো, জোটের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ একটা অন্য কাঁটায় এসে আটকে আছে।
তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এক্ষেত্রে তিনি যথেষ্ট উদার মনোভাবাপন্ন হয়েছেন, তিনি চলবেন। প্রয়োজনে তিনি বামেদের সঙ্গেও আলোচনায় তৈরি, এ কথাও তিনি জানিয়ে দিয়েছেন। ফলত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় তার কোথাও কোনো অসুবিধা নেই, কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকেই। তারা বামেদের সঙ্গে থাকবেন না তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন। একদম জ্যোতির্ময়, এখন সময় কম, আপাতত ধন্যবাদ। আমি আবার পরে তোমার সঙ্গে কথা বলবো। ঠিক এখান থেকেই আমি অভিষেকের কাছে যাই। অভিষেক ব্যানার্জি কংগ্রেস সাথে আমার সঙ্গে রয়েছেন, এছাড়া রয়েছেন সুমন ভট্টাচার্য, অতনু চট্টোপাধ্যায়, রাজশ্রী লাহিড়ী এবং অনিন্দ সিনহা রায়। আমি অভিষেকের কাছে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় খার্গের নাম প্রস্তাব করলেন, এটা কত বড় বিড়ম্বনা কংগ্রেসের জন্য। মমতা বোঝালেন তিনি নিজে লালায়িত নন, তিনি নিজের মুখকে বা নিজের ইমেজকে তিনি স্যাক্রিফাইস করলেন। এটাকে সামনে রেখে রাহুলকেও একই একটা ইমেজ দেখানো হবে, তিনি কেন পারবেন না স্যাক্রিফাইস করতে। আবার কংগ্রেসের নেতৃত্ব তো মানা হচ্ছে খার্গেকে মুখ করে, তাহলে মমতার ফর্মুলা কংগ্রেস মানতে বাধ্য হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে বিড়ম্বনাটা কি আমি ঠিক অ্যাকচুয়ালি এখনো বুঝে উঠতে পারিনি। আচ্ছা, আমি একটু একটা করে বলি এবং আশা করি আমাকে ইন্টারাপ্ট করবে। আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট উপমা দিয়ে শুরু করি। সেই উপমাটার সূত্রপাত অবশ্যই উদ্ধব ঠাকরের একটা লেখা, তার প্রেক্ষিতে আমিও একটা লেখা লিখেছিলাম। তো সেটা হচ্ছে যে মানে রথের একটা উপমা এসেছিল এবং রথের সঙ্গে সারথীর উপমা এসেছিল। আমি তোমাকে মহাভারতের একটা উদাহরণ দিই। মহাভারতে রথের সারথী ছিল কৃষ্ণ, সেনাপতি ছিল অর্জুন, রাজা হয়েছিল যুধিষ্ঠির। এবং যার মানে এটা সবসময় বলা হয়, যা নেই মহাভারতে তা নেই ভূভারতে। মল্লিকার্জুন খার্গের অসম্ভব এনভিয়াস একটা সিভি আছে। এটা সবসময় আমরা যেটা সাধারণত বলে থাকি কংগ্রেস নেতাদের মানে সম্বন্ধে, সেটা হচ্ছে ওনার্স মানে নেবার্স এনভি ওনার্স প্রাইড। ঠিক যেরকম অনিরা একটা সময় বিজ্ঞাপন করতো, সেখানে তুমি দেখবে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বা কংগ্রেস থেকে পোচ করে যাওয়া নেতারা আজকে হয় বিরোধী দলনেতা অথবা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের নিজেদের হোম গ্রোন নেতা। আমি একটা কথা বলি অভিষেক, আমরা কিন্তু মল্লিকার্জুন খার্গে কত দক্ষ পলিটিশিয়ান এই নিয়ে প্রশ্নই তুলছি না, আমি তো তুলছি না। ফলে কত এনভিয়াস একটা সিভি রয়েছে, এটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় এত যার দক্ষতা, কংগ্রেস কিন্তু তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে জীবনেও প্রজেক্ট করেনি। তাদের নিজেদের যে প্রাইড সেটাকে করেছে রাহুল গান্ধীকে, যে মুখটা বাদ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত গতকালের চাই। আমি জাস্ট বলেছিলাম, আমি আপনাকে একটু বলে দিই, আজ অব্দি কংগ্রেস ওনার কথা বাদ দিন, ইন্দিরা গান্ধীকেও 1980 সালে প্রধানমন্ত্রী মুখ করে ভোটে লড়েননি। নরসিমহা রাও বা মনমোহন সিংকে প্রধানমন্ত্রী মুখ করে কংগ্রেস ভোটে লড়েনি। আপনারা অফিশিয়াল মুখ করে না, আনঅফিশিয়ালি রাহুলকে পুশ করে যান। হ্যাঁ, আনঅফিশিয়ালি রাহুলকে পুশ করে যান, অফিশিয়াল মুখ আপনাদের থাকে না। হয় আপনাকে ইতিহাসটাকে মানতে হবে অথবা আপনাকে মানে হাইপোথেসিসের উপর দাঁড়িয়ে থাকতে হবে। আমি আপনাকে এটা বলতে পারি, পিভি নরসিমহা রাও লোকসভায় লড়েননি 1991 সালে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। ওনাকে পরবর্তীকালে ফরগেট অ্যাবাউট এভরিথিং 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এখান থেকে লড়েননি, উনি তো চিফ মিনিস্টার হতে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জিতে এসেছিলেন। ভারতবর্ষে এটা ইতিহাস। ফরগেট অ্যাবাউট এভরিথিং। প্রেম কুমার ধুমাল হিমাচল প্রদেশের বিজেপির। আচ্ছা সুমনদার কিছু বক্তব্য আছে, আসবো অভিষেক এক্ষুনি আসছি। না আপনি যে ইতিহাসই বলুন, আজকের দিনে রাহুলকে মুখ করে যে গোটা ভারত জোড়ার চেষ্টা করছে কংগ্রেস, তো সন্দেহ নেই। সুমনদা কি বলবেন শুনে নি, অভিষেক আসছে প্লিজ। সুমনদা, আপনি কোন ন্যারেটিভ সেট করে কোনো যুক্তি শুনবেন না। দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মানে পদে তুলে ধরার চেষ্টা করা, সেটা কে বলেছেন আমি জানি না। কারণ তৃণমূল দলে কালীঘাটের কাউন্সিলর কে হবেন সেটাও মমতা ব্যানার্জি ঠিক করেন। ঠিক তেমনি কংগ্রেসের যে 19% ভোট আছে বা 20%, ওটা গান্ধী পরিবার ঠিক করবেন। ঠিক আছে, কখন কার অন্তরাত্মা জেগে উঠবে, যেমন 2004-এ সোনিয়া গান্ধীর অন্তরাত্মা জেগে উঠেছিল বলে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, এইটাই মুখ্য। ফলে আপনি মানে আমরা সবাই যেভাবে দেখছি তার উল্টো দিকে তো দেখা যেতে পারে, নীতিশ কুমার বিহারে পোস্টার ফেলে দিয়েছিলেন, ফলে সেটাকে কেটে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সাথে কথা বলেই মল্লিকার্জুন খার্গের নাম প্রপোজ করে দিলেন, যাতে নেতৃত্ব কংগ্রেসের হাতেই থাকে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গে জোট। আমি যতদূর জানি শেষবার সোনিয়া গান্ধী যা বলেছিলেন, ঠিক আছে তোমাদের সবার কথা মেনে নিচ্ছি, চলো আলাদা আলাদা তোমরা লড়ো, পশ্চিমবঙ্গ থেকে কটা সিট আনতে পারবে। তারপরে কেউ কোনো কথা বলেনি, যারা নেতারা গেছিলেন সবাই বাধ্য ছেলের মতো জোট মেনে চলে এসেছিলেন। তো মানে যদি সোনিয়া এবং রাহুল সেটা বলেন যে অধীরবাবু আপনি কি মুর্শিদাবাদে জিততে পারবেন তৃণমূলের সাপোর্ট ছাড়া, বা ডালুদা আপনি কি জিততে পারবেন, বা রায়গঞ্জে দীপাদাস মুন্সি কি জিততে পারবেন, তাহলে এরা সবাই মেনে নিয়ে নিজেরা এমপি হওয়ার জন্য চলে আসবেন।
ফলে এটা মানে কংগ্রেস যেভাবে চলে সেখানে এই মানে ইলেকশনের আগে আমরা ন্যারেটিভ তৈরি করি যে অমুক বলছেন, আরে ভাই এই দুটো পার্টি দুটো পরিবারের উপর নির্ভরশীল। কংগ্রেস চলবে গান্ধী পরিবার কি বলবে তার উপরে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার উপরে। অভিষেক, হ্যাঁ মানে এক্ষেত্রে মানে সুমনদা কি মানে মানে সুমনদা যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটার মানে আমার কোনো এখানে বক্তব্য নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে বক্তব্যটা এটা যে আগে যুদ্ধ জেতা হবে তারপরে রাজা ঠিক হবে। কারণ মানে রাজপাট নেই রাজা ভেবে কি লাভ হবে, ঠিক যেরকম প্রেম কুমার ধুমালের ক্ষেত্রে হয়েছিল হিমাচল। না মানে মমতা কাল যে প্রস্তাব করেছেন আপনি সহমত, আপনারা সহমত নন, কংগ্রেস সহমত নয়। আমরা আরে মল্লিকার্জুন খাড়গে আমাদের এখানে অবশ্যই একটা মুখ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি আমার সভাপতি, কিন্তু তিনি প্রধানমন্ত্রী তখনই হতে পারবেন যখন আমরা 272-এর বেশি জিতবো। আরে সে তো বটে, কিন্তু একটা মুখ সামনে রেখে নির্বাচনে যাওয়ার কথা বলছেন মমতা, মানছেন না? 272টা জিতে তারপর দেখা যাবে। অতনু, দেখুন যে কথা বলছেন যে অমুকের মুখ ইত্যাদি ইত্যাদি, আমি যতদূর জানি মল্লিকার্জুন খাড়গে নিজেই বলেছেন যে আগে ভোট হোক, আমরা সবাই এমপিতে একজোটে জিতে আসি, তারপরে হচ্ছে কি তারপরে যে হচ্ছে প্রধানমন্ত্রী হবেন, সেটা যা ভারতবর্ষের সংবিধানে যা নিয়ম। কারণ ভারতবর্ষের সংবিধানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে তো কোনো সাংবিধানিক কোনো জায়গা আছে বলে জানা নেই। কারণ এই ভোটে আমি আপনি আমরা সবাই মিলে এমপিদেরকে নির্বাচিত করি, এমপিরা গিয়ে হচ্ছে হাউসে গিয়ে কে দলনেতা হবেন কে বিরোধী দলনেতা হবেন ইত্যাদি ঠিক করেন। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এইটা নিয়ে অযথা এই কথাগুলো না আসে। আপনাদের অবস্থান কি? কোন জোট নিয়ে অবস্থান? কোন জোট নিয়ে মানে? না জোট নিয়ে অবস্থান তো পরিষ্কার। আমাদের দেশের নেতা সীতারাম ইয়েচুরি, রাজ্যের নেতা মোহাম্মদ সেলিম পরিষ্কার বলে দিয়েছেন যে রাজ্যে বিজেপি তৃণমূল দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই, আর রাজ্যের বাইরে তৃণমূল কোথাও নেই। মাঝে সাঝে ওরা নিয়ে যান মণিপুরে বা হচ্ছে গোয়ায় টোয়ায় ভোট কাটানোর জন্য, এর বাইরে তো তৃণমূল কোথাও নেই। তৃণমূলের সঙ্গে জোট টোট ইত্যাদি নেই। এই জোটটার মুখ্য উদ্দেশ্য কি? সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উঠেছেন কেন? বিজেপিকে হারাতে, তাই তো? দেখুন মোদি হঠাতে, হ্যাঁ কি না বলুন, তাহলে আরো আমাদের ইজি গোয়িং হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত জোটেননি, এটা একটা প্ল্যাটফর্ম। এর রাজ্যে 42টা আসনের ভূমিকা, যদি সত্যি মোদি হটানোর কোনো আপনাদের কর্মসূচি থাকে, সেখানে যথেষ্ট বেশি ভূমিকা এ রাজ্যে 42টা আসনের। সেখানে আপনারা যদি তৃণমূলের বিরুদ্ধেই লড়েন, ইন্ডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম। না ইন্ডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম। তৃণমূলের বিরুদ্ধে লড়াই মানে তৃণমূল আগে নিজে বিজেপি বিরোধী নিজের জায়গা তৈরি করুক। তৃণমূল বিজেপির সঙ্গে দপ্তরবিহীন মন্ত্রিত্ব নিয়ে হচ্ছে ঘর সংগ্রাম চালিয়েছে। আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ঐতিহ্য আছে, শহীদের তালিকা আছে, বিজেপির আছে, তৃণমূল আগে নিজে সে যে উনি আদৌ হচ্ছে বিজেপি বিরোধী। তৃণমূল নিজের জায়গা তৈরি করুক যে তৃণমূল বিজেপি বিরোধী, সেই জায়গাটা তৈরি করুক। 31 ডিসেম্বর ডেডলাইন দিয়ে বের হওয়ার রাস্তা তৈরি করে রেখেছেন অলরেডি। 5 সেকেন্ড নেব। আবার মানে কংগ্রেসের মুখপাত্র গান নিয়ে রাগ করলো। একটা পুরনো রাজ কাপুরের সিনেমার গান ছিল, দোস্ত না রাহা। পশ্চিমবঙ্গে এবং কেরালায় সিপিএম ওই গানটা গাইবে, গিয়ে এখানে কংগ্রেসের সঙ্গে মানে ওদের জোট থাকবে না, কেরালাও থাকবে না, তো কি করা যাবে? কেরালে এরা কবে হচ্ছে 2004 সালে হচ্ছে কেরালে যখন মুখোমুখি বাম কংগ্রেস এবং বামেদের লড়াই হয়েছে, তারপরে আমরা বিজেপিকে সরকার থেকে দূরে রাখার জন্য সমর্থন দিইনি প্রথম ইউপিএ সরকার। বুঝতে হবে সিপিএম এ আজকের দিনে সংসদের সংখ্যা কত? 3 যদি ভুল না করি। সেই 3টে নিয়ে ওরা এত বড় বড় কথা বলছে। 42টা আসনের মধ্যে আমাদের ভোট দিতে যাও না, এনআরসির বিরুদ্ধে হচ্ছে তোমাদের শেষ করুন অনিন্দ্যদা। এই 42টা আসনের জন্য তৃণমূল কংগ্রেসই যথেষ্ট সিপিএমকে বেগ দেওয়া, মানে বিজেপিকে বেগ দেওয়ার জন্য। এই জন্য সিপিএমকেও দরকার নেই, কংগ্রেসকেও দরকার নেই। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে বিজেপিকে ওই ক্ষমতা থেকে নামানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেছেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে অ্যাক্টিভ রোল প্লে করুক। সেটাই হচ্ছে। এবার সিপিএম আসবে কি আসবে না, ওদের ব্যাপার। অবস্থানটা সত্যি স্পষ্ট হচ্ছে না। কংগ্রেস অন্তত প্রকাশ্যে, অন্তত হাইকমান্ড বলছে না, বা প্রকাশ্যে বলছে পরিষ্কার বলে দিয়েছে রাজ্য। মোহাম্মদ সেলিম গতকাল যখন বৈঠক হচ্ছে তখনও বলছেন মমতার বিরুদ্ধে কোন রকম আপোষ আমরা করব না, যখন বৈঠক হচ্ছে। এবং সুদর্শন চক্রবর্তী সেই সময় অভিযোগ করছেন মমতা সেটিং করতে বৈঠক করতে গেছেন, আবার তাকে পাশে বসে মঞ্চের বৈঠক হচ্ছে মোদিকে হারানোর
জন্য। অবস্থানটা কি আপনাদের? আইএনডিআই এর প্ল্যাটফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, ধরুন বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নেই, এটা সর্বজন বিহিত। কিন্তু তারপরে যদি উনি এসে বলেন আমি বিজেপি বিরোধী, আমরা কি বলবো? না, তুমি বিরোধী নাও, মিটিং থেকে বেরিয়ে যাও। হয় নাকি? কেউ যদি বলে যে আমরা হচ্ছে বিজেপি বিরোধী, তিনি প্রমাণ করবেন তিনি বিজেপি বিরোধী কিনা। ওনার অতীত যা রয়েছে, ওনার রাজনৈতিক যে অতীত, ইট ইজ আ প্ল্যাটফর্ম, বারবার করে বলছি। আরে অ্যালায়েন্স মানে প্ল্যাটফর্ম, আমি গতকালই প্রথম জেনেছি। তাহলে আপনি কংগ্রেসের মানেও বদলে দিচ্ছেন। আরে ইন্ডিয়া শেষে তো এটা তো অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে প্ল্যাটফর্ম। কংগ্রেসের আবিধানিক মানেও তো হচ্ছে মিটিং। বাংলার মানুষ তথা ভারতের মানুষ এদেরটা বুঝতে পারে না। এরা একটা সময় আচ্ছা, এই মুহূর্তে আমাদের দর্শকদের একটা খবর দিয়ে দিই। ধর্মতলা অবরুদ্ধ এই মুহূর্তে, হাজারে হাজারে আইসিডিএস কর্মী যারা বিক্ষোভ করছেন, অবরুদ্ধ হয়ে গেছে ধর্মতলা। যারা ওই রুট বা তার আশপাশ দিয়ে যাতায়াত করছেন তারা একটু যদি ডাইভার্ট করে অন্য কোথাও যান, বসে পড়েছেন রাস্তায় আইসিডিএস কর্মীরা। সুপ্রিয় গুহ লাইভে রয়েছে, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, কি দাবি এদের? বিভিন্ন দাবি দাবা রয়েছে, কয়েক দফা দাবি নিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আইসিডিএস কর্মীরা তারা এই মুহূর্তে একেবারে শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা বা ডরিনা ক্রসিংয়ে রাস্তার উপরে বসে রয়েছে, সেই ছবিটাই দেখা যাচ্ছে। এবং যে বিষয়টা বলছিলাম যে কয়েক দফা দাবি, তার মধ্যে অন্যতম যেটা যে এই যে আইসিডিএস কর্মীরা যারা বিভিন্ন স্কুলে সহায়িকার কাজ করেন, অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করেন, তাদের স্থায়ীকরণ করতে হবে। প্রায় পিএফ থেকে পিএফ গ্র্যাচুইটি সহ এ ধরনের সুযোগ সুবিধা তাদের দিতে হবে। তার পাশাপাশি আরও বেশ কিছু দাবি দাবা, অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ধরনের সুযোগ সুবিধা তারা পান সে ধরনের সুযোগ সুবিধা তাদের দিতে হবে। এ ধরনের বিভিন্ন দাবিকে বা কয়েক দফা দাবিকে সামনে রেখেই কিন্তু আইসিডিএস কর্মীরা, দেখতেই পাচ্ছ গোটা ডরিনা ক্রসিংয়ের চারিদিকে তারা বসে রয়েছেন, গোটা রাস্তার ওপরে বসে রয়েছেন। ইতিমধ্যেই প্রায় 15 মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলো কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে, যান চলাচল সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেছে। বুঝতে পেরেছি সুপ্রিয়, তুমি নজর রাখো, পরে আবার আমি তোমার কাছে ফিরবো। আমার হাতে সময় একদম নেই, শেষ করবো আজকের ডিবেট এখানে।